15,000 কোটি টাকার সম্পত্তি হারাতে চলেছেন সইফ আলী খান। আপনারা অনেকেই ভাবতে পারেন এই ধরনের ভিডিও আজকে এই চ্যানেলে আমি কেন করছি। এই ভিডিওটি শেষ অবধি দেখবেন, তাহলে বুঝবেন এর একটা আলাদা জিওপলিটিক্যাল তাৎপর্য কিন্তু আছে, এবং যে ঘটনা এবার ঘটতে চলেছে এরপর ভারতের রাজনীতির একটা অংশ কিন্তু আন্দোলিত হতে পারে। খুব বেশি মেইনস্ট্রিম মিডিয়া এই খবরকে প্রচারিত করছে না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এ খবর এমন একটা জায়গায় গিয়ে আজকে পৌঁছালো, এরপরে আন্তর্জাতিক স্তরের বিভিন্ন দেশের স্টেটমেন্টও কিন্তু আসতেও পারে। সবকিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, এবং জিওপলিটিক্যাল যত আপডেট আপনাদের জানা উচিত আমি চেষ্টা করব রেগুলার ওয়াইজে এই ধরনের আপডেট আপনাদের সামনে নিয়ে আসার জন্য। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। দেখুন, 15,000 কোটি টাকার সম্পত্তি সইফ আলী খানের এবার এনিমি প্রপার্টি রূপে সরকার কিন্তু অধিগ্রহণ করে নিল। কেন আমি বলছি কথা? প্রথমত, এই পুরো বিষয়টার জটিলতা কিন্তু আজকে থেকে শুরু হয়নি। 2000 সাল থেকে কিন্তু এই পুরো বিষয়টা সূত্রপাত হয়, কিন্তু 2014 এবং 2018-তে ভারতবর্ষের সরকার এমন কিছু সিদ্ধান্ত নেয় যাতে সইফ আলী খানের এই যে সম্পত্তি রিলেটেড ইস্যু, এই যে আশা, তা কিন্তু সম্পূর্ণভাবে কফিনের পেরেকটি পুঁতে দেয় সরকারের একটি সিদ্ধান্তে। 2000 সালে লোকাল কোর্ট একটি সিদ্ধান্ত জানায়। সেখানে জানানো হয় সইফ আলী খানের যে ভোপালে যে সম্পত্তি আছে, সে সম্পত্তি সইফ আলী খানদেরই সম্পত্তি, সরকার এটাকে অধিগ্রহণ করে নিতে পারে না। অর্থাৎ সরকার বলছিল এই সম্পত্তি এনিমি প্রপার্টি। এই ভিডিওতে এনিমি প্রপার্টি শব্দটি আপনারা অনেকবার শুনবেন, এবং শেষে গিয়ে বুঝতে পারবেন কেন সইফ আলী খানের এই সম্পত্তিকে এনিমি প্রপার্টি রূপে ভারত সরকার দাবি করেছে। কোন কোন সম্পত্তির কথা আমরা জানতে পারি? দেখুন, ভোপালে সইফ আলী খানদের অনেক সম্পত্তির কথা আমরা কিন্তু জানি, আপনারা অনেকেও জানেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিভিন্ন ক্ষেত্রে ফ্ল্যাগ স্টাফ হোম, 2 নম্বর হলো নুরাজ শাহ প্যালেস, দারাস সালাম, আহমেদাবাদ প্যালেস। এই ধরনের একাধিক সম্পত্তির কথা বিভিন্ন জায়গায় চর্চিত হয়, যা সামগ্রিক যদি ভ্যালুয়েশন দেখেন তা হলো 15,000 কোটি টাকা। এবার ইতিহাসটা কি? এই পুরো গল্পটার পিছনে একটা ইতিহাস লুকিয়ে আছে। 1947 সালে ভোপালের শেষ নবাব ছিলেন নবাব হামিদুল্লাহ। এই নবাব হামিদুল্লাহ 3টে সন্তান কিন্তু ছিল। এই 3টে সন্তানের মধ্যে প্রথম বড় মেয়ে ছিলেন আবিদা সুলতান। স্বাধীনতার পর 1950 সালে আবিদা সুলতান কিন্তু পাকিস্তানে চলে যায়। মাথায় রাখবেন, এখানে খুব ইম্পর্টেন্ট কিছু তথ্য আপনাদের জানাচ্ছি, কারণ আপনাদের এগুলো জানা উচিত। আবিদা সুলতান 1950-এ চলে যায় পাকিস্তান। এই যে শেষ নবাব, তার সেকেন্ড মেয়ের নাম ছিল সাজিদা সুলতান, তিনি ভারতে থেকে যান। এই সাজিদা সুলতান পরবর্তীকালে নবাব ইফতিকার খানকে কিন্তু বিয়ে করেছিলেন। নবাব ইফতিকার আলী খান আপনারা সকলেই জানেন, ইংল্যান্ড এবং ভারত দুজনেরই হয়ে ক্রিকেট, মানে দুটো রাষ্ট্রের হয়ে ক্রিকেট খেলেছেন। এই নবাব ইফতিকার খান আর এই সাজিদা সুলতানের ছেলের নাম ছিল মনসুর আলী খান পাতৌদি। এই মনসুর আলী খান পাতৌদির স্ত্রী হলেন শর্মিলা ঠাকুর, যা আপনারা হয়তো সকলেই জানেন, প্রবাদ প্রতিম অভিনেত্রী। মনসুর আলী খান পাতৌদি এবং শর্মিলা ঠাকুরের ছেলে হলেন সইফ আলী খান। অর্থাৎ ভোপালের পরিবারের ফ্যামিলি ডায়াগ্রামটা দেখলেই বুঝতে পারবেন এই যে সম্পত্তির কথা বলা হচ্ছে তা কিন্তু বংশ পরম্পরায় একটি জেনারেশন থেকে অন্য জেনারেশনে সঞ্চারিত হয়েছে। 2014 সালে ভারত সরকারের পক্ষ থেকে একটি আইন আনা হয়। সেখানে কাস্টোডিয়াম অফ এনিমি প্রপার্টি ডিপার্টমেন্ট, এই এনিমি প্রপার্টি ডিপার্টমেন্ট রূপে নতুন কিছু আইনের সংযোজন কিন্তু হয়। এবার সরকারের দাবি এই পুরো সম্পত্তিটাই এনিমি প্রপার্টি, কারণ সরকার একটি আইন আনে যারা আমাদের দেশে নাগরিক ছিলেন কিন্তু মাইগ্রেট হয়ে গিয়ে পাকিস্তান কিংবা চায়নায় চলে গেছেন, তাদের সম্পত্তি ভারত সরকারের আইনে ভারত সরকারের হয়ে যাবে। এখানে যেহেতু আবিদা সুলতান, যিনি কিনা শেষ নবাবের বড় মেয়ে, তিনি 1950 সালেই পাকিস্তানে চলে গেছেন, তাই এই সম্পত্তির অধিকার ভারত সরকারের। কারণ এই সরকার মনে করছে এই সম্পত্তি বংশ পরম্পরায় কিন্তু একটি জেনারেশন থেকে অন্য জেনারেশনে স্থানান্তরকরণ হয়েছে। এই পুরো সম্পত্তি কিন্তু সইফ আলী খান নিজে তৈরি করেননি, যেহেতু আবিদা সুলতানের সম্পত্তি, যিনি এখন পাকিস্তানে আছেন 1950 সালের পর থেকে,
তিনি এই সম্পত্তিরও অধিকার মানে তার ছিল এবং তিনি এখন পাকিস্তানের নাগরিক, ফলে এই সম্পত্তি এনিমি প্রপার্টি হতে পারে। 2014 সালে কাস্টোডিয়ান অফ এনিমি প্রপার্টি ডিপার্টমেন্ট এই ঘোষণা কিন্তু করে দেয়। 1916 সালে একটি অর্ডিন্যান্স জারি করা হয়। এই অর্ডিন্যান্সে পাকাপাকিভাবে জানানো হয় এই সম্পত্তির মালিকানা কিন্তু সরকারেরই। কারণ ভারত ছেড়ে যারা চলে যায়, স্পেশালি এনিমি কান্ট্রিতে যারা চলে যায়, তাদের সম্পত্তির অধিকার কিন্তু ভারত সরকারেরই করা উচিত। 1962 সালের একটি আইনের কথা এখানে বলা দরকার, যে আইনের নাম হলো ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট। এই সময় ভারত এবং চায়নার যুদ্ধ হয়। পরবর্তীকালে 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ এবং 1961 সালে পাকিস্তান ভারতের যুদ্ধ হয়, এবং যেটা বাংলাদেশের মুক্তিযোদ্ধা মানে যুদ্ধ নামে কিন্তু পরিচিত। এই যখন যুদ্ধ হচ্ছে তখন ভারত সরকার আরো সিদ্ধান্ত নিয়ে ফেলে চায়না এবং পাকিস্তানকে পাকাপাকিভাবে শত্রুপক্ষ হিসাবে চিহ্নিত করার সময় এসে গেছে। তখন থেকে কিন্তু এই কনসেপ্টটা আরো জোরালোভাবে এই পুরো বিষয়টার মধ্যে এস্টাবলিশ করার চেষ্টা করা হয়। এবার অনেকেই হয়তো প্রশ্ন করছেন, এই যে মানে এই যে সম্পত্তিগুলো সরকার নিজেদের দাবি করলো, এবার এই সম্পত্তিগুলো নিয়ে সরকার করবেটা কি? দেখুন, 15,000 কোটি টাকার সম্পত্তি, যেটা সরকারি আইন অনুযায়ী 2018 সালে পাকাপাকিভাবে সরকার জানিয়ে দেয় এটি সরকারেরই সম্পত্তি হবে, কারণ এই সম্পত্তির সঙ্গে এমন একজন ব্যক্তি জড়িত যিনি পাকিস্তানে পাকাপাকিভাবে চলে গেছেন, তিনি আর ভারতে আসেননি। এবার সরকার একটি ভ্যালুয়েশন কমিটি তৈরি করবে। ভ্যালুয়েশন কমিটির মাথায় থাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তিনি এই সম্পত্তিটার ভ্যালুয়েশন জানাবেন এবং এই ভ্যালুয়েশনের পর সরকারের আরও একটি কমিটি, যাকে বলা হয় ডিসপোজাল কমিটি, তারা ডিসাইড করবে এই সম্পত্তিগুলো নিয়ে কি করা উচিত সরকারের। এক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলে রাখা দরকার, ভারত সরকার কিন্তু এখনো অবধি এই ধরনের এনিমি প্রপার্টি উদ্ধার করেছে 9,280টা। ফলে বুঝতে পারছেন হিউজ ভ্যালুয়েশন। 2018 সালে আরও একটি মন্ত্রিসভাকে নিয়ে কমিটি তৈরি হয়, যার মাথায় ছিলেন অমিত শাহ, এবং তিনি বলেন এই মুহূর্তে ভারতের এই যে এনিমি প্রপার্টি নিয়ে আলোচনা হয় তার ভ্যালুয়েশন হলো 3,000 কোটি টাকা। পাশাপাশি 2020 সালে সেই কমিটি ঘোষণা করে এই মুহূর্তে ভারতবর্ষের যত এনিমি প্রপার্টি আছে সেই এনিমি প্রপার্টির টোটাল সামগ্রিক ভ্যালুয়েশন হলো 1 লক্ষ কোটি টাকা, যা পাকিস্তান কিংবা চায়নায় চলে যাওয়া মানুষরা এই ভারতবর্ষে রেখে গেছেন, যার একমাত্র অধিকার কিন্তু সরকারের। এবার সৈফ আলী খানরা যখন এই ধরনের সিদ্ধান্ত শোনেন তখন স্বাভাবিকভাবেই তারা হাইকোর্টে মুভ করেন। 2000 সালে প্রথম সরকারের পক্ষ থেকে বলা হয় এই সম্পত্তি হলো সরকারের সম্পত্তি, কিন্তু সে সময় লোয়ার ডিভিশনের যে কোর্ট ছিল আজ থেকে 25 বছর আগে, সে সময় তারা বলে এই সম্পত্তি সাজিদা খানের সম্পত্তি এবং মুসলিম পার্সোনাল ল অনুযায়ী এই সম্পত্তির মালিকানা কিন্তু সৈফ আলী খানেরই থাকবে। কিন্তু 2014 সালে সরকার এই রায়টিকে চ্যালেঞ্জ করে, হাইকোর্টে তারা মুভ করে এবং হাইকোর্টে তারা বলে কোনোভাবে এই সম্পত্তি সৈফ আলী খানদের নয়, এটি একটি এনিমি প্রপার্টি এবং ভারত সরকারের অধিকার আছে এই সম্পত্তির প্রতি। 2015 সালে সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো হয় সৈফ আলী খানের পক্ষ থেকে এবং পুরো বিষয়টা কিন্তু তৎকালীন সময় স্টে দেওয়া হয়, এবং তখন সৈফ আলী খান নাকি সরকার কেউ কিন্তু একটা আলটিমেটাম রায় কিন্তু কোর্টের কাছ থেকে পায়নি। 2024 ডিসেম্বরে এই কেসটা আবার শুরু হয় এবং কিছুদিন আগে এই কেসের মীমাংসা হয়েছে, যেখানে বলা হচ্ছে এই সম্পত্তির উপর এখন সৈফ আলী খানের কোনো অধিকার নেই, এটিকে সরকার নিজের মতো করে নিয়ে নেবে। অর্থাৎ এটি এনিমি প্রপার্টি এবং এনিমি প্রপার্টির অধিকার ব্যক্তি মালিকানা হতে পারে না, সরকারের থাকে। অত্যন্ত ইন্টারেস্টিং একটা ডেভেলপমেন্ট। আমার মনে হলো আপনাদের কাছে এই কথাটা বলে দেওয়া দরকার। এবং 15,000 কোটি টাকার সম্পত্তি সৈফ আলী খানের সরকার কিন্তু অধিগ্রহণ করলো। সৈফ আলী খান পরবর্তীকালে কি করবে তা তো আমরা দেখবো, অনেক আপডেট আসবে। আমি চেষ্টা করব আপডেটেড ভিডিও এই বিষয়ে আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।